শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পাঠ। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে কথা বলছি আজ। বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে তুমি যখন ক্রিকেট খেলতে যাও, বল উপরের দিকে ছোড়ো, কি হয়? মাটিতে পড়ে যায়। এটা কি হলো? মাটিতেই পড়ে যাচ্ছিল। তাহলে কি বোঝা গেল? সমস্ত কিছু উপর থেকে পৃথিবীর দিকে চলে আসছে। আমরা কি কখনো ভেবেছি যে এটা কেন উপরে দিলাম, গেল না উপরের দিকে? এই বুদ্ধিটা কার মাথায় এসেছিলেন জানো তো? স্যার আইজ্যাক নিউটন। তোমরা পূর্বের পাঠে এই সম্পর্কে জেনেছ। আজকে আমরা দেখব যে এই পৃথিবী আমাদের সব কিছুকে কীভাবে আকর্ষণ করছে তার কেন্দ্রের দিকে। তোমরা দেখেছো যে পূর্বের পাঠে মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে তার দিকে আকর্ষণ করছে, একে অপরকে আকর্ষণ করছে। এটা মহাবিশ্বের বেলায়। আর আরেকটা বস্তু আছে, তাকেও সে আকর্ষণ করছে, সেও তাকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। তোমরা পূর্বের পাঠে সেগুলো দেখেছো। এখন এই তিনটা বস্তুর মধ্যে যদি কোনো একটা পৃথিবী হয়, কোনো একটা যদি পৃথিবী হয়, তাহলে সেটাকেই বলছি আমরা অভিকর্ষ। অর্থাৎ এখানে প্রত্যেকটা বলই হচ্ছে মহাকর্ষ। যে মাত্রই আমরা বলছি একটা বস্তু হচ্ছে পৃথিবী, তখনই সেটা হয়ে যাবে অভিকর্ষ। তাহলে সূর্য এবং চাঁদের যে সম্পর্ক, আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। চাঁদের সাথে যদি আরেকটা বস্তুর আকর্ষণ, সেটাও মহাকর্ষ। আরেকটা বস্তুর সাথে যদি পৃথিবীর আকর্ষণ, সেটাকেই বলছি আমরা অভিকর্ষ। অর্থাৎ দুটি বস্তু কণার মধ্যে একটি যদি পৃথিবী হয়, আরেকটি যদি অন্য কোনো বস্তু হয়, তাহলেই সেটাকে আমরা বলবো অভিকর্ষ। এই জন্যই বন্ধুরা, পৃথিবীর সকল কিছুকে যেভাবে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই আকর্ষণের বলের নাম হচ্ছে অভিকর্ষ বল। এবার আমরা দেখি, একটি বস্তু আমার টেবিলে আছে, আমি কি করছি? বল প্রয়োগ করেছি, তাই তো? তাহলে তার কি অবস্থা, কি হয়েছে? বস্তুটি এখান থেকে সরে এখানে গেল। তো এই যে বস্তুটি এখানে ধাক্কা দেওয়ার পর, বল দেওয়ার পর সে যখন গেল, তো তার ব্যাগ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটি বস্তু যখন তার ব্যাগের পরিবর্তন হচ্ছে, একে আমরা কি বলি? একটা নির্দিষ্ট সময়ের সাথে যদি ব্যাগের পরিবর্তন হয়, তাকে বলি আমরা ত্বরণ। অর্থাৎ বল প্রয়োগের ফলে কি হলো? ত্বরণ সৃষ্টি হলো। তাহলে বন্ধুরা, অভিকর্ষজ ত্বরণ তেমনই একটা বিষয় যে পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করছে তার দিকে, সেই বস্তুটি যখন মুক্তভাবে পড়ছে, তারও ব্যাগ এভাবে বৃদ্ধি হতে থাকে। তো সময়ের সাথে ব্যাগ যে এই বৃদ্ধি পাচ্ছে, এটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো আমরা একটু বিষয়টি আরেকটু বোঝার চেষ্টা করি। উপর থেকে যদি কোনো একটা বস্তু পড়তে থাকে, তাহলে একক সময়ে এইটুকু গেল, দ্বিতীয় সেকেন্ডে কি হবে সে? তা ওইটুকু ব্যাগ আবার বৃদ্ধি পাবে, অর্থাৎ এইটুকু গিয়ে আরও এইটুকু আসবে। প্রথম সেকেন্ডে এতটুকু গেল, দ্বিতীয় সেকেন্ডে সে তার এতটুকু আবার যাবে, চতুর্থ সেকেন্ডে এইটুকু গিয়ে আবার এইটুকু যাবে, অর্থাৎ তৃতীয় সেকেন্ডের আগেই সে পড়ে যাবে ভূমিতে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইটুকু আর এইটুকু সমান ছিল, তার চেয়ে এইটুকু গিয়ে আবার এইটুকু গেল। তাহলে প্রতি সেকেন্ডে কি হলো? ব্যাগ দ্বিতীয় সেকেন্ড, এটা প্রথম সেকেন্ড যদি বলি, তো দ্বিতীয়তম সেকেন্ডে সে এইটুকু যাবে। তার মানে কি দাঁড়ালো? প্রতি সেকেন্ডে ব্যাগ একটা বৃদ্ধি পাচ্ছে এখানে। এই বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ।
এখন এই ত্বরণের একটা একক আছে যেটাকে আমরা ত্বরণ বলছি। এই ত্বরণটা আসলে তাহলে কি? বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে বেগ বাই সময়, একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, এটাই তো ত্বরণ। তাহলে এখানে বেগ বলতে আবার কি বুঝি আমরা? বেগটাকে যদি আবার চিন্তা করি, বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব গেল একক সময়ে সেটি হচ্ছে বেগ একটা নির্দিষ্ট দিকে। এখন এই দূরত্ব বেগ যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়, নিচে আরেকটা সময়, অর্থাৎ দূরত্ব বাই সময় ইন্টু সময়, অর্থাৎ দূরত্ব সময়ের স্কয়ার। এইটাকে আমরা যদি একক চিন্তা করি, দূরত্বের একক কি বন্ধুরা? দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক সেকেন্ড। তাহলে সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা সংক্ষেপে লিখি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা বাই ভাগ দিয়ে বোঝানো হয়েছে। তাহলে ত্বরণের একক আমরা কি পেলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুটাকে টানছে, নিচের দিকে পড়ছে, সেটাও কিন্তু এক ধরনের ত্বরণ। সুতরাং এটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, এইটার একক তাহলে কি হবে? অভিকর্ষজ ত্বরণের এককটা সেটাও হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একক সময়ে একটি বস্তু তার যে ব্যাগের পরিবর্তন হচ্ছে, সে যে পৃথিবীর দিকে পড়ছে, এটা ব্যাগ বৃদ্ধির যে হার, সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বন্ধুরা, মহাকর্ষ বলের যে সূত্রটি আমরা গত ক্লাসে দেখেছিলাম, সেখানে কি ছিল আমরা একটু দেখি। সেখানে ছিল বল সমান মহাকর্ষীয় ধ্রুবক জি m1 m2 বাই ডি স্কয়ার। তাহলে আমরা এখন এই সূত্রের আলোকে আমরা ধরি পৃথিবীর ভর যদি m হয়, যে কোনো একটি বস্তুর ভর যদি m হয়, ছোট স্মল লেটার, আর দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে এদের মধ্যে সম্পর্কটি আমরা কিভাবে স্থাপন করব? অর্থাৎ আমরা যদি মনে করি এটা একটা পৃথিবী, এটা তার কেন্দ্র, পৃথিবীর উপরে একটি বস্তু, অথবা এখানে ধরতে পারি একটি বস্তু এখানে আছে, সেটাকে সে আকর্ষণ করছে, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে পৃথিবী, তার ভর হচ্ছে এখানে m, আর এই বস্তুটা হচ্ছে ছোট হাতের m। তাহলে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এখানে d। তাহলে সূত্রটা আমাদের কিভাবে প্রতিপাদন করব? F সমান আসছে মহাকর্ষীয় ধ্রুবক থাকবে এখানে m ডি স্কয়ার। লক্ষ্য করো বন্ধুরা, আমরা পৃথিবীর ভরের সাথে কোনো একটা বস্তুর আকর্ষণ যখন চিন্তা করব, পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুটিকে আকর্ষণ করছে, সেখানে তার দূরত্ব হচ্ছে d। তো সূত্রটা আমরা মহাকর্ষ সূত্র থেকে পাচ্ছি এটা। তো এখানে আমরা দেখি যে বল, এখানে মান বসানোর পরে আমরা একটা বল পাবো। আবার বলের পরিমাণ থেকে আমরা পাই হচ্ছে বল mg। এখানে g কি? ওই যে বললাম, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ,
এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। তো সেই অভিকর্ষজ ত্বরণ হচ্ছে mg। এবার বল যদি একই হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বল বস্তুর ভরকে পৃথিবী যে আকর্ষণে টানছে সেটা হচ্ছে বল। তাহলে আমরা দুটো বল একই আছে, দুটো সমীকরণ থেকে, দুটো ইকুয়েশন থেকে আমরা তাহলে কি পাচ্ছি? এইটা এবং এটা সমান। তাহলে আমরা কি লিখতে পারি? mg ইকুয়াল জি mm ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে যেহেতু এই দুটো অংশ সমান, আমরা এখানে দেখতে পাচ্ছি m আছে, এখানেও m আছে। তো এই m আর এই m যদি বাদ দেই তাহলে কি থাকে? g সমান ক্যাপিটাল M বাই ডি স্কয়ার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার যে বস্তুর ভর ছিল, অর্থাৎ এখানে যে বস্তুটা ছিল এটা এখানে নেই, এখানে অ্যাবসেন্ট। তাহলে এই বস্তুটা যদি এখানে না থাকে তাহলে কি বোঝা যাচ্ছে? অভিকর্ষজ ত্বরণ বস্তুর সাথে নিরপেক্ষ, বস্তুর উপর ডিপেন্ড করছে না। তাহলে পৃথিবী এই বস্তুটাকে যে আকর্ষণ করছে, এখানে বস্তুর ভর, পৃথিবীর ভর, একটা নির্দিষ্ট ভর আছে, দূরত্বটাও নির্দিষ্ট থাকলো। এখানে জি এর মান আমরা জানি, জি এর মান একটা নির্দিষ্ট মান আছে, এটা তোমরা উপরের ক্লাসে জানবে। তো সেখানে থেকে আমরা জি এর মান আমরা এখানে একটা পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে এই বস্তুটার উপর সে নির্ভর করছে না। তাহলে এই জি এর মানটা এই বস্তু নিরপেক্ষ হলেও স্থান কিন্তু নিরপেক্ষ নয়, অর্থাৎ ডি দূরত্ব কিন্তু নিরপেক্ষ নয়। আমরা লক্ষ্য করো, আমরা এর আগের সূত্রে যে দেখেছিলাম যে ডি হচ্ছে দূরত্ব, যা কিনা বর্গের ব্যস্তানুপাতিক হিসাবে আছে। অর্থাৎ এই দিকে যদি ডি যদি বাড়ে বল কমবে, ডি যদি কমে বল বাড়বে, যেটা ব্যস্তানুপাতের সূত্র থেকে আমরা জানি। তো বন্ধুরা, এখানে জি এর মান কার উপর ডিপেন্ড করছে? এখানে জি এর মান হচ্ছে বস্তুটার দূরত্বের উপর নির্ভর করছে। কারণ আমরা ডি দিয়ে যখন ভাগ করছি, বিষয়টা এইভাবে একটু ব্যাখ্যা করি। যদি আমি 10কে 100 দিয়ে ভাগ করি, রেজাল্ট যত হবে, এই 10কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আরও কম হবে। সেই হিসাব মতে এটা হচ্ছে ডি জি এর সাথে ব্যস্তানুপাত। তাহলে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে জি এর মান কমে যাবে। আর দূরত্ব যদি কমে যায় জি এর মান বেড়ে যাবে। এটাই তো ছিল ব্যস্তানুপাত। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষজ ত্বরণ এখানে বস্তু নিরপেক্ষ, বাট দূরত্বের সাথে, স্থানের সাথে কিন্তু নিরপেক্ষ নয়। এবার আসি আমরা, যদি এই পৃথিবীর বস্তুটা যদি এখানে থাকে, পৃথিবীর উপরে থাকে, তাহলে কি হবে? এখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে, ব্যাসার্ধের সমান হয়ে যাচ্ছে। যদি বস্তুটা দূরে না থেকে বস্তুটা যদি এবার চলে আসে এখানে পৃথিবীর উপরে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ব্যাসার্ধ আর। তাহলে এখানে আমার ডি এর জায়গায় চলে আসছে কি? ডি এর জায়গায় চলে আসবে আর, আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে এই আর যদি এখানে থাকে তাহলে যেই অভিকর্ষিত ত্বরণ হচ্ছে, যদি এবার পৃথিবীর, আমরা জানি যে উত্তর দক্ষিণ কিছুটা চাপা, যদি পৃথিবীর উত্তর দক্ষিণ যদি একটু চাপা হয়, লক্ষ্য করো এখানে যদি কোনো একটা বস্তু থাকে, তার কেন্দ্র থেকে এইটুকুর যে ব্যাসার্ধ আর, আর এখানের যে ব্যাসার্ধ, এখানকার আর এর চেতে এই আরটা কিন্তু বড়। তাহলে কি হবে? এখানে দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি। তাহলে এখানে যে আকর্ষণটা হচ্ছে তার চাইতে এই আকর্ষণটা কি হবে? কম হবে। এই জন্যে পৃথিবীর এই অংশটাকে কি বলে? বিষুবীয় অঞ্চল, বিষুব অঞ্চল। আর এটাকে বলা হয় মেরু অঞ্চল, আর এটা দক্ষিণ মেরু অঞ্চল। তাহলে দেখা যাচ্ছে মেরু অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কম, সুতরাং এখানে কি হবে?
আকর্ষণ বেশি হবে। আর বিষুবীয় অঞ্চল থেকে কেন্দ্রের দূরত্ব যেহেতু বেশি, সুতরাং এখানে আর এর মানটা বেশি। তাহলে এখানে কি হবে? জি এর মান এখানে কি আসবে? কম আসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? জি এর মানটা এখানে স্থানের উপর নির্ভর করছে। তো যদি এখান থেকে বস্তুটা এদিকে যায় তাহলে এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, সুতরাং বস্তুটা স্থান নির্ভর হচ্ছে। তো যে মেরু অঞ্চলে এর যে আকর্ষণ আর বিষুবীয় অঞ্চলে এর যে আকর্ষণ এর তুলনামূলক বেশি। এখানে মেরু অঞ্চলে যদি আমরা জি এর মানটা হিসেব করি তাহলে এই হিসেব করলে আমাদের এখানে 9.83 আসবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে যে অংশটা আছে, এখানে যদি কোনো একটা বস্তু থাকে বিষুবীয় অঞ্চলে, তার আকর্ষণ বল হচ্ছে জি এর মান হচ্ছে সেখানে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটি যদি মেরু অঞ্চলে থাকে তাহলে এখানে যদি আমরা হিসেব করি তাহলে জি এর মান আসবে এখান থেকে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি বিষুবীয় অঞ্চলে এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ সেটা মান হবে এখানে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে কোনো বস্তু এখানে থাকলে তার যে অভিকর্ষজ ত্বরণ হবে, আর এখানে থাকলে তার যে অভিকর্ষজ ত্বরণ অনুভব করবে সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান কম বেশি হচ্ছে। এটাকে একটা স্ট্যান্ডার্ড মান ধরা হয়েছে, জানো তো? এটাকে ধরা হয় জি এর মান হচ্ছে আদর্শরূপ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়, ধরে আমরা হিসেব করব। এবার লক্ষ্য করো, পৃথিবী যদি কোনো একটা বস্তুকে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যদি টানতে থাকে তাহলে উপর থেকে কোনো একটা বস্তু যদি ছেড়ে দিই, আর আমি যদি এখানে একটা কাগজ বা এইটা ডাস্টার আর একটা কাগজের টুকরো যদি ছেড়ে দিই, কোনটা আগে পড়বে বলতে পারো? নিশ্চয়ই বলতে পারছো, এখানে ডাস্টারটা আগে পড়বে, কাগজের টুকরোটা পরে পড়বে। কেন? সেখানে তো সবাই তাকে, পৃথিবী তো দুজনকেই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানছে। তাহলে আমরা একটা বিষয় দেখতে পারি, যখন উপর থেকে কোনো একটি বস্তু নিচের দিকে পড়বে, এখানে এই 9.8 মিটার সে আসবে প্রথমে, তারপরে প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে তার আরও বেশি, আরও 9.8 গুণ বাড়বে, অর্থাৎ এইটুকু এসে আরও এইটুকু যাবে। তারপরে তৃতীয় সেকেন্ডে কি হবে? আরও 9.8 দিয়ে গুণ করলে যা পাবো ততটুকু যাবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কিন্তু বেগ বৃদ্ধি ঘটছে। এই যে বেগ বৃদ্ধির হার, এটাই তো ছিল অভিকর্ষজ ত্বরণ, তাই না? তাহলে একটি বস্তু যদি হয় কাগজের টুকরো, আর একটা বস্তু যদি হয় পাথর, বলো তো এবার কোনটা আগে পড়বে? ঠিক ধরেছ, পাথর আগে পড়বে না, দুটোই কিন্তু একসাথেই পড়ার কথা, যদি এখানে বাতাস বা বাহ্যিক কোনো বস্তু উপরের দিকে চাপ না দিত। তাহলে বন্ধুরা, একটা যদি হয় কাগজের টুকরো আর একটা যদি হয় পাথরের টুকরো, কোনটা আগে পড়বে? ঠিক ধরেছ, তোমার দৃষ্টিতে পাথরের টুকরোটা আগে পড়বে, কিন্তু হিসেব কি বলে? হিসেব বলে দুটোই একসাথে পড়বে। তো কখন? যদি বাতাস আমাদের এখানে যদি চাপ সৃষ্টি না করতো, বাধা না হতো, তাহলে কিন্তু এই দুটোই একসাথে পড়তো। যেহেতু বাধা আছে, সুতরাং দুটো কিন্তু ভিন্ন সময়েই পড়বে। কাজেই এটার একটা পরীক্ষা আছে, কিন্তু ইন্টারেস্টিং, তোমরা কিন্তু কিশোর বাতায়নে সেটা পাবে। এরকম একটা ভিডিও দেখবে যে বায়ুশূন্য অবস্থায় যদি দুটোকে একসাথে ফেলা হয় তবেই কেবল জি এর মান এখানে কাজ করবে বলে তারা একসাথে পড়বে, বাহ্যিক কোনো টান থাকবে না বা চাপ থাকবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে পৃথিবী তার প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করছে, একটা নির্দিষ্ট ত্বরণ এসে তার দিকে টানছে। এটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এই ত্বরণের বাহিরে তুমি আমি কেউই নই। বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ কি, কিভাবে ত্বরণের সৃষ্টি হচ্ছে,
আর কোনো বস্তু পৃথিবী কি বলে আকর্ষণ করছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, এবং মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান কিভাবে কমছে বাড়ছে সেটা আমরা দেখলাম। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ এবার থাকছে। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে সামনে বসেছো, একটু লিখে নাও। বাড়ির কাজটি হচ্ছে জি এর মান বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয় কেন, এটা ব্যাখ্যা করবে। তো আজকে এই পাঠে যদি কোনো তোমাদের আরও কিছু জানার থাকে, তোমরা কিশোর বাতায়ন ভিজিট করবে, সেখানে ভিডিওটি আবার দেখতে পারবে। আশা করছি জটিলতা দূর হয়ে যাবে। এর বিষয়ে কিছু কুইজ থাকবে, সেখানে কুইজে অংশগ্রহণ করো, আর সেখানে তোমাদের প্রশ্নের উত্তর আমরা দিতে চেষ্টা করব। যদি কিছু জানার থাকে সেখানে লিপিবদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।